সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আবার জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু এবার কোথায় যাব? আর কতদিন এভাবে পালিয়ে বেড়াব? রাহুল বলল, মা, আমার একটা আইডিয়া আছে। আমার কলেজের এক বন্ধু আছে, সে বিদেশে থাকে। সে আমাদের সাহায্য করতে পারে। আমি বললাম, বিদেশে? কিন্তু সেখানে যাওয়ার টাকা কোথায়? রাহুল বলল, আমি ব্যবস্থা করব। পরের দিন কমলদা আবার এল। এবার তার সাথে আরও কয়েকজন মানুষ। তারা আমাদের বাড়ি ঘেরাও করে ফেল। কমলদা চিৎকার করে বলল, এই পাপীরা মাছেলে বিয়ে করেছে, এদের এখানে থাকতে দেয়া যাবে না। আমার ভয়ে কাঁপুনি উঠল। রিয়া ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, এরা কি বলছে? আমি কিছু বলতে পারলাম না। রাহুল দরজার কাছে গিয়ে বলল, আপনারা আমাদের প্রাইভেট ব্যাপারে নাক গলাবেন না। কিন্তু ভিড় আরও বেড়ে গেল। লোকেরা চিৎকার করতে লাগল, এই পাপীদের এই এলাকা থেকে বের করে দাও। হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে এল। তার নাম ছিল আলী মিয়া। সে একজন সম্মানিত ব্যক্তি ছিল। সে বলল, তোমরা সবাই চুপ কর, প্রথমে পুরো ব্যাপারটা বুঝি। আলী মিয়া আমাদের বাড়িতে ঢুকে বসল। সে রাহুলকে বলল, বাবা, তুমি সত্যিই তোমার মাকে বিয়ে করেছ? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচা। আলী মিয়া আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, তুমি রাজি ছিলে এই বিয়েতে? আমি কাঁদতে কাঁদতে বললাম, চাচা, আমরা কারো ক্ষতি করিনি। আমরা শুধু সুখে থাকতে চেয়েছি। আলী মিয়া অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, এটা সমাজে গ্রহণযোগ্য নয়। তোমরা এখানে থাকতে পারবে না। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমরা কোথায় যাব? আলী মিয়া বলল, তোমার রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। আমার পেটে ব্যথা হচ্ছিল 3 দিন ধরে। ছেলে বলল, ডাক্তার দেখাতে হবে। ক্লিনিকে গিয়ে দেখি ভিড় অনেক। আমরা সিরিয়াল নিয়ে বসলাম। ডাক্তার ডাকল আমাদের। ভেতরে গিয়ে বসতেই ডাক্তার বলল, নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। আমি কিছু বলার আগেই ছেলে হেসে বলল, হ্যাঁ স্যার। আমি তাকিয়ে রইলাম। ডাক্তার বলল, বুয়ের পেটে ব্যথা? নার্ভাসনেস হতে পারে। চেক আপ করার পর ওষুধ দিয়ে বলল, স্বামীর দায়িত্ব স্ত্রীর খেয়াল রাখা। বাইরে বেরোতেই আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, বিয়ে হয়েছে কেন বললি? ছেলে আমার হাত ধরে একটা বেঞ্চে বসাল। মা, আমি মিথ্যে বলিনি। আমার মনে মনে তোমার সাথে বিয়ে হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। রাতে ঘুমানোর আগে তোমার কথা ভাবি। সকালে উঠে তোমার মুখ দেখতে চাই। তুমি অসুখ হলে আমার বুক ফেটে যায়। এই যে আজ ডাক্তারের কাছে এনেছি, এটা একটা স্বামীর কাজ না? তুমি আমার জন্য সারা জীবন মায়ের কাজ করেছ। এখন আমি তোমার জন্য স্বামীর কাজ করতে চাই। আমার গলা শুকিয়ে গিয়েছিল। ক্লিনিকের বাইরে রিকশার আওয়াজ, মানুষের কথাবার্তা। কিন্তু আমার কানে শুধু ছেলের কথাই যেন বাজছিল। সে আমার হাতের উপর তার হাত রাখল। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমি সিরিয়াস। তুমি এখনো খুব সুন্দর। তোমার বয়সেও অনেক মেয়ে বিয়ে করে। আমি তোমাকে সুখী করতে পারব। আমাদের মধ্যে কোনো লজ্জা নেই, কোনো অস্বস্তি নেই। আমরা একে অপরকে চিনি। তুমি আমাকে বিশ্বাস কর। আমি তোমাকে বিশ্বাস করি। এর চেয়ে ভালো বিয়ে আর কি হতে পারে? তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। ডাক্তারের প্রেসক্রিপশন আমার হাতে ধরা। কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের বিয়ের সার্টিফিকেট। ছেলে উঠে দাঁড়িয়ে বলল, চল মা, ওষুধ কিনতে যাই। আজ থেকে আমি তোমার স্বামী হিসেবে তোমার সেবা করব। তার কথায় এত আন্তরিকতা যে আমার চোখে জল এল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৪৭ বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। ওষুধের দোকানে যাওয়ার পথে রাহুল আমার হাত ধরে রাখল। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার কথাগুলো বারবার মনে পড়ছিল। সত্যিই তো, বাবা মারা যাওয়ার পর রাহুল সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ছোট বোনের পড়ালেখার খরচ, ঘরের সব কাজকর্ম। আমি অসুস্থ হলে রাতভর জেগে থাকে। এই যে আজকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে, এটা একটা স্বামীরই কাজ।
ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশন দিলাম। দোকানি বলল, মেডিসিনগুলো খুব ভালো। নতুন বিয়ে হয়েছে মনে হয়। এই ধরনের নার্ভাসনেস অনেকেরই হয়। রাহুল হাসি মুখে বলল, জি আঙ্কেল। আমি আবারও অবাক হলাম। কেন সে সবার কাছে আমাদের বিয়ে হয়েছে বলছে? ঘরে ফেরার পথে রিকশায় বসে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কেন সবাইকে বলছিস আমাদের বিয়ে হয়েছে? এতে কি সমস্যা হবে না? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি ভেবে দেখেছি। আমরা তো সব দিক দিয়ে একটা দম্পতির মতোই থাকি। তুমি আমার কাপড় ধুয়ে দাও, খাবার বানিয়ে দাও। আমি তোমার সব প্রয়োজনের খেয়াল রাখি। আমরা একসাথে বাজারে যাই, সিনেমা দেখতে যাই। লোকে দেখলে তো মনে করেই যে আমরা স্বামী স্ত্রী। আমার মনে হচ্ছিল কথাটা পুরোপুরি মিথ্যে নয়। সত্যিই তো, বাইরের মানুষ আমাদের দেখলে ভাবে আমরা স্বামী স্ত্রী। এমনকি রিয়াও মাঝে মাঝে মজা করে বলে, মা, ভাইয়া তো তোমার স্বামীর মতো কাজ করে। আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু আজকে রাহুলের কথাগুলো শুনে মনে হচ্ছিল সে সত্যিই সিরিয়াস। বাড়িতে পৌঁছে রিয়া দৌড়ে এসে বলল, মা, তোমার কি হয়েছিল? আমি তাকে আশ্বস্ত করে বললাম, কিছু না বাবা, একটু পেটের ব্যথা ছিল। রাহুল রিয়াকে বলল, তুই চা বানিয়ে দে। মাকে বিশ্রাম নিতে হবে। রিয়া চা বানানোর জন্য রান্নাঘরে গেল। রাহুল আমাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, মা, তুমি ভাববে আমি পাগল। কিন্তু আমি সত্যিই মনে করি আমরা একটা পারফেক্ট দম্পতি হতে পারব। আমাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 23 বছর। এটা খুব বেশি নয়। আমি বললাম, রাহুল, তুই আমার ছেলে। এমন কথা বলিস না। রাহুল আমার কাছে এসে বসল। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি ছোটবেলা থেকেই তোমাকে অন্য চোখে দেখেছি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে তুমি দূরে চলে যাবে। আর আমি সেটা সহ্য করতে পারব না। তার কথায় আমার মনটা এলোমেলো হয়ে গেল। একদিকে মনে হচ্ছিল এটা ভুল, অন্যদিকে মনে হচ্ছিল রাহুলের কথায় সত্যতা আছে। সত্যিই তো, রাহুল অন্য কাউকে বিয়ে করলে আমি একা হয়ে যাব। রিয়াও বড় হয়ে বিয়ে করে চলে যাবে। তখন আমি একদম একা থেকে যাব। রিয়া চা নিয়ে এল। সে হাসতে হাসতে বলল, মা, ভাইজা তোমাকে নিয়ে কি ভাবছে? আমি চমকে উঠলাম। কিছু না বাবা, ভাইজা বলছিল আমার যত্ন নিতে হবে। রিয়া হেসে বলল, ভাইজা তো সত্যিই তোমার স্বামীর মতো কাজ করে। আমার বন্ধুরা ভাবে ভাইজা তোমার স্বামী। রাহুল এবং আমি একে অপরের দিকে তাকালাম। রাতে খাওয়ার সময় রাহুল বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। মাসে 35,000 টাকা বেতন। আমি তোমাকে ভালো রাখতে পারব। আমি বললাম, চাকরি পেয়েছিস? কোথায়? রাহুল বলল, একটা সফটওয়্যার কোম্পানিতে। আগামী সপ্তাহ থেকে জয়েন করব। মা, এই টাকা দিয়ে আমি তোমার জন্য সুন্দর শাড়ি কিনব, গহনা কিনব। রিয়া খুশি হয়ে বলল, ভাইজা, তুমি মাকে সত্যিই স্বামীর মতো সব কিছু দিয়ে থাকো। আমার মুখে খাবার আটকে গেল। রাহুল হেসে বলল, হ্যাঁ, আমি তো মার স্বামী। তাই না মা? আমি কিছু বলতে পারলাম না। খাওয়ার পর রিয়া তার রুমে চলে গেল। রাহুল আমাকে বলল, মা, তুমি এখনো কিছু বলনি। তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, এটা ঠিক নয়। তুই আমার ছেলে। আমরা মা ছেলে। রাহুল আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি আমার প্রিয় মানুষ। আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। আমি বললাম, কিন্তু লোকে কি বলবে? রাহুল বলল, লোকে তো এমনিতেই ভাবে আমরা স্বামী স্ত্রী। আমরা কাউকে বলব না যে আমরা মা ছেলে। সবাই ভাববে আমরা বিয়ে করেছি। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? রাহুল বলল, মা, আমি সিরিয়াস। আমরা একটা নতুন জায়গা চলে যেতে পারি। সেখানে সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী। তার কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছিল। একদিকে মনে হচ্ছিল এটা একটা পাগলামি, অন্যদিকে মনে হচ্ছিল এতে একটা যুক্তি আছে। সত্যিই তো, বাইরের লোকেরা আমাদের দেখে স্বামী স্ত্রী মনে করে। আমার বয়সও এখনো কম। 44 বছর বয়সে অনেকেই বিয়ে করে। রাহুল বলল, মা, তুমি একটা রাত ভেবে দেখ। আমি কোনো চাপ দিচ্ছি না। তুমি যা ঠিক মনে করবে তাই করব বলে সে তার রুমে চলে গেল। আমি একা বসে থাকলাম। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা উল্টে গেছে। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম রাহুলের কথাগুলো। সে কি সত্যিই আমাকে স্ত্রী হিসেবে দেখে? নাকি শুধু মা হারানোর ভয়ে এমন বলছে? কিন্তু তার কথায় এত আন্তরিকতা যে মনে হচ্ছিল সে সত্যিই সিরিয়াস। আমিও যদি সৎ হই তাহলে বলতে হবে রাহুলের সাথে থাকতে আমার ভাল লাগে। সে আমার যত্ন নেয়, ভালোবাসা দেয়। এমনকি প্রদীপের সাথে বিয়ের সময়ও আমার এত আনন্দ হয়নি। পরের দিন সকালে উঠে দেখি রাহুল আমার জন্য চা বানিয়ে রেখেছে।
সে বলল, গুড মর্নিং মা। কেমন ঘুম হয়েছে? আমি বললাম, ভালো, কিন্তু সত্যিই তো ভালো ঘুম হয়নি। সারারাত রাহুলের কথা ভেবেছি। রিয়া স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে বলল, মা, আমার ক্লাসে একটা মেয়ে আছে, তার মা বাবার বয়সের পার্থক্য 25 বছর। কিন্তু তারা খুব সুখী। আমি চমকে উঠলাম। রিয়া কেন এমন কথা বলছে? সে কি কিছু বুঝতে পেরেছে? রিয়া স্কুলে চলে যাওয়ার পর রাহুল আমার কাছে এসে বসল। মা, তুমি কি ভেবেছ? আমি বললাম, রাহুল, এটা খুবই জটিল একটা ব্যাপার। রাহুল বলল, মা, আমি জানি। কিন্তু আমি মনে করি ভালোবাসা আর বিশ্বাসই সবচেয়ে বড় কথা। আমরা দুজনেই দুজনকে ভালোবাসি, দুজনেই দুজনকে বিশ্বাস করি। তাহলে সমস্যা কি? আমি বললাম, কিন্তু তুই তো আমার ছেলে। রাহুল বলল, মা, আমি তো জন্মের পর থেকে তোমার ছেলে। কিন্তু এখন আমি বড় হয়েছি। আমি একটা পুরুষ মানুষ। আর তুমি একটা সুন্দরী নারী। আমরা মা-ছেলের সম্পর্কের বাইরেও একে অপরকে ভিন্নভাবে দেখতে পারি। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এক পাশে মনে হচ্ছিল এটা ভুল, অন্য পাশে মনে হচ্ছিল এটা হয়তো স্বাভাবিক। আমি বললাম, তুই একটু সময় দে। আমার ভাবতে দে। দুপুরে খেতে বসে রাহুল বলল, মা, আজ আমার চাকরির প্রথম দিন। আমি অফিস থেকে ফিরে তোমার জন্য কিছু নিয়ে আসব। আমি বললাম, কি নিয়ে আসবি? রাহুল হেসে বলল, সারপ্রাইজ। তুমি আমার প্রিয় মানুষ। আমি তোমাকে খুশি রাখতে চাই। বিকালে রাহুল অফিস থেকে ফিরে এসে একটা প্যাকেট দিল। খুলে দেখি একটা খুব সুন্দর শাড়ি। লাল রঙের, সোনালি কাজ করা। আমি অবাক হয়ে বললাম, এত দামি শাড়ি কেন কিনেছিস? রাহুল বলল, আমার স্ত্রীর জন্য দামি শাড়ি কেনা আমার কর্তব্য। আমি বললাম, আমি তোর স্ত্রী নই। রাহুল হেসে বলল, আমার মনে তুমি আমার স্ত্রী। আর আমি চাই সেটা বাস্তবেও হোক। সেই রাতে রাহুল আমার রুমে এল। সে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, বল। রাহুল আমার পাশে বসে বলল, মা, আমি জানি তুমি এখনো কনফিউজড। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমার মা ছিলে। কিন্তু এখন আমি বড় হয়েছি। এখন আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। একজন সুন্দরী, আকর্ষণীয় নারী। আমি বললাম, রাহুল, এমন কথা বলিস না। রাহুল বলল, মা, আমি সত্য বলছি। তুমি এখনো খুব সুন্দর। তোমার চেহারায় এখনো যৌবন আছে। তুমি অনেক তরুণীদের চেয়ে বেশি আকর্ষণীয়। আমি যখন তোমাকে শাড়ি পরে দেখি তখন আমার মনে হয় তুমি আমার বয়সী কোনো মেয়ে। তার কথা শুনে আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস। রাহুল বলল, হয়তো পাগল হয়েছি। কিন্তু এই পাগলামিতে আমি খুব সুখী। মা, তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, তাহলে আমি তোমাকে প্রমাণ করে দেখাব যে আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারি। আমি অস্বস্তিতে বললাম, এখন তুই তোর রুমে যা। আমার ঘুমাতে হবে। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে মা। কিন্তু তুমি ভেবে দেখ। আমি তোমার জন্য অপেক্ষা করব। বলে সে চলে গেল। পরের কয়েকদিন রাহুল আমার সাথে খুবই ভদ্র ব্যবহার করল। সে আমার সব কাজে সাহায্য করত, কিন্তু আর কোনো অস্বস্তিকর কথা বলত না। আমি ভাবছিলাম হয়তো সে তার মতো পাল্টেছে। কিন্তু আমার মনে তার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলাম। হঠাৎ রাহুল পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখল। মা, আজ তুমি খুব সুন্দর লাগছ। আমি চমকে উঠলাম। কি বলছিস? রাহুল বলল, আমি সত্যি বলছি। আজকে তোমার পরনের শাড়িটা তোমাকে খুব সুন্দর করেছে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তুই আবার শুরু করলি। রাহুল হেসে বলল, মা, আমি কিছু ভুল বলিনি তো। তুমি সত্যিই সুন্দর। রিয়া তখন রুম থেকে বেরিয়ে এসে বলল, মা, ভাইজা ঠিকই বলেছে। তুমি সত্যিই খুব সুন্দর। আমার বন্ধুরা বলে তোমাকে দেখে মনে হয় না তুমি আমাদের মা, বরং মনে হয় ভাইয়ার স্ত্রী। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, তোরা কি সব বলছিস? রিয়া হেসে বলল, সত্যি মা। গতকাল সুমি বলল, তোমার মা খুব ইয়াং লুকিং। মনে হয় ভাইয়ার বউ। এই কথা শুনে আমার মনটা আরও এলোমেলো হয়ে গেল। সবাই কি সত্যিই আমাদের স্বামী স্ত্রী মনে করে? রাহুল আমার চিন্তা বুঝতে পেরে বলল, দেখছ মা, শুধু আমি নয়, সবাই তোমাকে আমার স্ত্রী মনে করে। এতে কোনো অস্বাভাবিকতা নেই। সেই রাতে খাওয়ার পর আমি রাহুলকে বললাম, তুই কি সত্যিই আমাকে বিয়ে করতে চাস? রাহুল খুশি হয়ে বলল, মা, তুমি রাজি হয়েছ? আমি বললাম, আমি জানি না। আমি খুবই কনফিউজড। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি প্রমাণ করে দেখাব যে আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারি। আমি বললাম, কিন্তু লোকে কি বলবে জানলে যে আমরা মা ছেলে? রাহুল বলল, আমার একটা প্ল্যান আছে।
আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি। সেখানে নতুন পরিচয় থাকব। কেউ জানবে না আমরা মাছেলে। তার কথায় আমার মনে একটা আশার আলো দেখা দিল। সত্যিই তো, নতুন জায়গায় গেলে কেউ জানবে না আমাদের পুরানো পরিচয়। সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী। কিন্তু রিয়ার কি হবে? যেন আমার মনের কথা পড়তে পারে, রাহুল বলল, রিয়া আমাদের সাথেই থাকবে। সে আমার বোন। আমার বিয়ের পর সে আমার সাথেই থাকবে। এতে অস্বাভাবিক কিছু নেই। আমি বললাম, রিয়া কিছু বুঝতে পারবে না তো? রাহুল হেসে বলল, রিয়া তো এখনই ভাবে আমরা স্বামী স্ত্রী। সে কিছুই বুঝতে পারবে না। আমি ভেবে দেখলাম কথাটা ঠিক। রিয়া সত্যিই মনে করে রাহুল আমার স্বামীর মতো কাজ করে। পরের দিন সকালে রাহুল আমাকে বলল, মা, আমি একটা ফ্ল্যাট দেখতে যাব। ঢাকার বাইরে একটা ছোট শহরে। সেখানে আমার চাকরিও ট্রান্সফার হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? রাহুল বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। তার কথায় আমার গা শিউরে উঠল। কিন্তু সেই সাথে একটা অদ্ভুত উত্তেজনাও অনুভব করলাম। সত্যিই কি আমি রাহুলকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারব? বিকালে রাহুল অফিস থেকে ফিরে এসে বলল, মা, ফ্ল্যাটটা দেখে এসেছি। খুব সুন্দর। 3 বেডরুমের। আমাদের জন্য একটা রুম, রিয়ার জন্য একটা রুম, আর একটা গেস্ট রুম। আমি বললাম, আমাদের জন্য একটা রুম মানে? রাহুল হেসে বলল, আমরা তো স্বামী স্ত্রী হব। একসাথে থাকব। আমার মাথা ঘুরে যাচ্ছিল। একসাথে থাকব মানে? রাহুল আমার চিন্তা বুঝতে পেরে বলল, মা, ঘাবড়িও না। আমি তোমার সাথে কোনো জোর করব না। তুমি রেডি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে থাকলাম। ভাবছিলাম আমি কি করব। একদিকে মনে হচ্ছিল এটা পাগলামি, অন্যদিকে মনে হচ্ছিল হয়তো এটাই আমার জন্য ভালো। রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। সে আমার যত্ন নেয়। আর আমিও যদি সৎ হই, তাহলে বলতে হবে রাহুলের সাথে থাকতে আমার ভাল লাগে। পরের দিন সকালে আমি রাহুলকে বললাম, আমি রাজি। রাহুল খুশিতে আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? তুমি আমাকে বিয়ে করবে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কিন্তু শর্ত আছে। রাহুল বলল, যা বলবে তাই মানব। আমি বললাম, আমরা যেখানে যাব সেখানে কেউ জানবে না আমরা মাছেলে। সবাই জানবে আমরা স্বামী স্ত্রী। রাহুল খুশিতে বলল, অবশ্যই মা। আর কিছু? আমি বললাম, রিয়ার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। রাহুল বলল, রিয়া আমার বোন। আমি তার সব দায়িত্ব নেব। তার পড়ালেখা, বিয়ে সব আমি দেখব। সেই সপ্তাহেই আমরা নতুন শহরে চলে গেলাম। রাহুল আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। ফ্ল্যাটটা সত্যিই খুব সুন্দর। রিয়া খুব খুশি হয়েছিল নতুন বাড়ি দেখে। নতুন শহরে আমরা মিতালি রাহুল দম্পতি হিসেবে পরিচিত হলাম। রাহুল সবাইকে বলত আমি তার স্ত্রী। আমার বয়স বেশি দেখে কেউ কিছু বলত না। বরং সবাই প্রশংসা করত যে আমি খুব সুন্দর। প্রথম কয়েকদিন আমি আলাদা রুমে ঘুমাতাম। রাহুল কিছু বলত না। সে বুঝতে পেরেছিল যে আমার সময় লাগবে। কিন্তু দিনে সে আমার সাথে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করত। বাজারে গেলে আমার হাত ধরে রাখত। রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। সবার সামনে আমাকে জানু, সোনা বলে ডাকত। 1 সপ্তাহ পর রিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি আর ভাইজা কেন আলাদা রুমে ঘুমাও? আমি অস্বস্তিতে বললাম, কিছু না বাবা। রিয়া বলল, তোমরা তো স্বামী স্ত্রী, একসাথে থাকা উচিত। তার কথায় আমি আরও অস্বস্তিতে পড়লাম। সেই রাতে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি জানি তোমার সময় লাগছে। কিন্তু রিয়া সন্দেহ করতে শুরু করেছে। আমরা কি একসাথে ঘুমাতে পারি? আমি কিছু করব না, শুধু পাশে শুয়ে থাকব। আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠিক আছে। রাহুল খুশি হয়ে বলল, সত্যি? তুমি রাজি? আমি মাথা নাড়লাম। রাহুল আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি আমার স্বর্গের রানী। সেই রাত থেকে আমরা একসাথে ঘুমাতে শুরু করলাম। প্রথমে খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু রাহুল সত্যিই কিছু করত না। শুধু পাশে শুয়ে থাকত। মাঝে মাঝে আমার হাত ধরত। আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেলাম। 1 মাস পর রাহুল একদিন বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হই। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। আমি বললাম, রাহুল, আমি এখনও রেডি নই। রাহুল বলল, কোনো সমস্যা নেই মা। আমি অপেক্ষা করব। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে রাহুল আমার কাছ থেকে আরও কিছু আশা করছে। সে আমাকে স্ত্রী হিসেবে চায়। আর আমিও যদি সৎ হই, তাহলে বলতে হবে আস্তে আস্তে আমিও রাহুলকে স্বামীর মতো দেখতে শুরু করেছি।
একদিন রাতে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে চাই। তার কথায় আমার শরীর কাঁপতে লাগল। সে আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী। আমি তোমার স্বামী। আমাদের মধ্যে এই দূরত্ব কেন? আমি বললাম, রাহুল, আমার ভয় লাগছে। রাহুল আমার হাত ধরে বলল, কিসের ভয়? আমি তো তোমার রাহুল। তুমি আমাকে বিশ্বাস কর না? আমি বললাম, করি। কিন্তু এটা তো ভিন্ন ব্যাপার। রাহুল আমার গাল স্পর্শ করে বলল, মা, তুমি খুব সুন্দর। আমি প্রথম দিন থেকেই তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে স্ত্রী বানাতে চাই। তার স্পর্শে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি আস্তে করে বললাম, রাহুল, তুমি ধীরে যাও। রাহুল মাথা নেড়ে বলল, আমি তোমার সাথে কোনো জোর করব না। তুমি যতটুকু চাও ততটুকুই। সেই রাতে রাহুল আমাকে জড়িয়ে ধরে ঘুমাল। আমার মনে হচ্ছিল যেন আমি সত্যিই তার স্ত্রী। তার বুকে মাথা রেখে শুয়ে থেকে আমার মনে হচ্ছিল এটাই আমার জায়গা। পরের দিন সকালে উঠে রাহুল আমাকে বলল, গুড মর্নিং জানু। আমি হেসে বললাম, গুড মর্নিং। রাহুল খুশি হয়ে বলল, আজ তুমি আমাকে জানু বলে ডাকনি। আমি লজ্জা পেয়ে বললাম, গুড মর্নিং জানু। রাহুল আমাকে কপালে চুমু দিয়ে বলল, আমার সোনার স্ত্রী। আস্তে আস্তে আমি রাহুলের সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে শুরু করলাম। সে যখন অফিস থেকে ফিরত, আমি তার জন্য অপেক্ষা করতাম। সে আমাকে উপহার দিত। আমি তার প্রিয় খাবার রান্না করতাম। রিয়া খুব খুশি ছিল দেখে যে আমরা সুখী। সে প্রায় বলত, মা, ভাইগা তোমাকে কত ভালোবাসে। তোমরা পারফেক্ট কাপল। 6 মাস পর রাহুল আমাকে বলল, মা, আমি চাই আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করি। আমি অবাক হয়ে বললাম, কি মানে? রাহুল বলল, আমি চাই আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি, যাতে কাগজেও আমরা স্বামী স্ত্রী হই। আমি বললাম, কিন্তু এতে তো আমাদের আসল পরিচয় বেরিয়ে যাবে। রাহুল বলল, না মা, আমি ব্যবস্থা করেছি। আমরা নকল কাগজপত্র ব্যবহার করব, যাতে কেউ জানতে না পারে আমরা আসলে মা ছেলে। আমি ভেবে দেখলাম, সত্যিই তো, আনুষ্ঠানিক বিয়ে করলে আমাদের সম্পর্কটা আরও পাকা হবে। আমি বললাম, ঠিক আছে। রাহুল খুশিতে আমাকে জড়িয়ে ধরল। 1 সপ্তাহ পর আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করলাম। রিয়া সাক্ষী হিসেবে ছিল। সে খুব খুশি ছিল। বলল, এখন তোমরা আনুষ্ঠানিকভাবেও স্বামী স্ত্রী। বিয়ের পর রাহুল আমাকে বলল, এখন তুমি সত্যিই আমার স্ত্রী। আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। রাহুল আমার থুতুনি তুলে বলল, লজ্জা পেও না জানু। আমি তোমার স্বামী। সেই রাতে আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হলাম। প্রথমে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু রাহুল খুব ধৈর্য ধরেছিল। সে আমাকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে তৈরি করেছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমার জীবনে একটা বিপদ এল। আমাদের পুরানো পাড়ার একজন মানুষ আমাদের নতুন শহরে দেখে ফেল। সে আমাদের চিনতে পারল। তার নাম ছিল কমলদা। সে আমাদের কাছে এসে বলল, মিতালি বৌদি, আপনি এখানে? আর রাহুল, তোমরা এখানে কি করছো? আমি ঘাবড়ে গেলাম। রাহুল কিছুটা সামলে বলল, কমলদা, আমরা এখানে চলে এসেছি। কমলদা বলল, কিন্তু তোমরা তো একসাথে থাকছ। তোমরা তো মা ছেলে। আমার মাথায় বাজ পড়ল। রাহুল বলল, কমলদা, আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে থাকি। কমলদা অবাক হয়ে বলল, কি বলছিস? তোমার মাকে বিয়ে করেছিস? রাহুল সাহস করে বলল, হ্যাঁ, আমরা বিয়ে করেছি। কমলদা চোখ বট করে বলল, পাগল হয়েছিস? নিজের মাকে বিয়ে করা যায়? রাহুল বলল, কমলদা, আমরা সুখী। আমাদের ব্যাপারে আপনি কাউকে কিছু বলবেন না। কমলদা রেগে গিয়ে বলল, এটা তো পাপ। আমি এটা সহ্য করতে পারব না বলে সে চলে গেল। রাহুল আর আমি বুঝতে পারলাম যে আমাদের বিপদ হয়েছে। কমলদা যদি এই খবর ছড়িয়ে দেয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আবার জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু এবার কোথায় যাব? আর কতদিন এভাবে পালিয়ে বেড়াব? সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। মক্কার পবিত্র ভূমিতে, যেখানে কাবা শরীফের মহিমা ছড়িয়ে আছে চারদিকে, সেখানেই বাস করত এক যুবক নাম আব্দুল রহমান। তার বয়স মাত্র 25 বছর, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা তাকে করে তুলেছিল একজন পরিণত মানুষ। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই থেকে আব্দুল রহমানের উপর পড়েছিল পরিবারের সমস্ত দায়িত্ব। আব্দুল রহমানের মা, আয়েশা বেগম, ছিলেন একজন ধার্মিক ও আদর্শ মুসলিম নারী। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর দান খরাতে তার দিন কাটত।
ছোট বোন ফাতেমা মাত্র ১৫ বছর বয়স, স্বপ্ন দেখত একদিন হাফেজা হওয়ার। পরিবারের এই শান্তিময় পরিবেশেই বেড়ে উঠেছিল আব্দুল রহমান। কিন্তু পিতার মৃত্যুর পর আব্দুল রহমানের জীবনে নেমে এল ঘোর অন্ধকার। ব্যবসায়িক ক্ষতি, ঋণের বোঝা আর পরিবারের ভরণপোষণের দায়িত্ব তাকে দিশেহারা করে তুলল। একদিকে মায়ের চিকিৎসার খরচ, অন্যদিকে ছোট বোনের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে তার উপর চাপ এসেছিল পাহাড়সম। এই কঠিন সময়ে আব্দুল রহমান ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল ইবাদত বন্দেগী থেকে। নামাজ কাজা হতে লাগল, কুরআন খোলা হতো না সপ্তাহের পর সপ্তাহ। রাত জেগে ব্যবসার হিসাব করতে করতে ফজরের আজানের সময় হয়ে যেত, কিন্তু নামাজ পড়ার শক্তি থাকত না। মনে হতো আল্লাহ তাআলা বুঝি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার দিকে। দিন যেতে থাকল। আব্দুল রহমানের ব্যবসা আরও খারাপ হতে লাগল। একদিন এক পুরাতন বন্ধু সালিম তার কাছে এল। সালিম ছিল খুবই ধূর্ত ও চতুর প্রকৃতির। সে আব্দুল রহমানকে বলল, বন্ধু, তুই এভাবে মরে যাবি। আমার সাথে এক কাজে নাম দে। অল্প সময়ে অনেক টাকা পাবি গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কি কাজ? সালিম কানে কানে বলল, সুদের ব্যবসা। আমি কিছু ধনী লোকদের সাথে যুক্ত আছি। তারা গরিব লোকদের কাছে বেশি সুদে টাকা ধার দেয়। আমরা তাদের এজেন্ট হিসেবে কাজ করব। কমিশন পাব ভালো। আব্দুল রহমান চমকে উঠল। সে জানত সুদ ইসলামে হারাম। কিন্তু পরিস্থিতির চাপে তার বিবেক দুর্বল হয়ে পড়েছিল। সে বলল, কিন্তু এটা তো সুদ। ইসলামে এটা নিষেধ। সালিম হেসে বলল, আরে বন্ধু, এখন আর সেসব পুরাতন কথা চলে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া তুই তো সুদ নিচ্ছিস না, শুধু দালালি করছিস। এতে কোনো অসুবিধা নেই। আব্দুল রহমান দীর্ঘ সময় চিন্তা করল। একদিকে তার পরিবারের প্রয়োজন, অন্যদিকে ধর্মীয় নিষেধাজ্ঞা। অবশেষে সে রাজি হয়ে গেল। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আব্দুল রহমানের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে সে ভাবল এটা সাময়িক, কিছুদিন পর অবস্থা ভাল হলে এই কাজ ছেড়ে দেবে। কিন্তু যেমনটা সবসময় হয়, একবার পাপের পথে পা রাখলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। প্রথম মাসেই সে ভাল পরিমাণ কমিশন পেল। মায়ের ওষুধ কিনতে পারল, ছোট বোনের বইখাতা কিনে দিল। কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি কাজ করতে লাগল। রাতে ঘুম হতো না ঠিকমত। স্বপ্নে দেখত তার বাবা তার দিকে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় অধ্যায়, পাপের জাল। দিন যেতে লাগল। আব্দুল রহমান এখন নিয়মিত সুদি কারবারে জড়িত। সালিমের সাথে তার কাজের পরিধি বাড়তে লাগল। এখন তারা শুধু দালালি করে না, নিজেরাও সুদে টাকা ধার দেয়। তাদের টার্গেট ছিল গরিব মানুষেরা, যারা জরুরি প্রয়োজনে টাকার জন্য যেকোন শর্তে রাজি হয়ে যায়। একদিন তাদের কাছে এল করিম মিয়া নামে এক মধ্যবয়স্ক লোক। তার স্ত্রী অসুস্থ, অপারেশন করাতে হবে। তার কাছে টাকা নেই। সে আব্দুল রহমানের কাছে ৫ লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান তাকে শর্ত বলল, মাসে ১০,০০০ টাকা সুদ দিতে হবে। আর মূল টাকা ৬ মাসে শোধ করতে হবে। করিম মিয়া বলল, ভাই, এত বেশি সুদ? আমার কোথায় এত টাকা? আব্দুল রহমান কঠোর গলায় বলল, এটাই আমাদের রেট। নিতে চান নিন, নইলে অন্য কোথাও যান। অপারগ করিম মিয়া রাজি হয়ে গেল। কিন্তু ৬ মাস পর সে টাকা শোধ করতে পারল না। তার স্ত্রীর চিকিৎসাতেই সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আব্দুল রহমান ও সালিম তখন তাকে চাপ দিতে শুরু করল। টাকা নেই মানে কি? সালিম চিৎকার করে বলল। তোমার বাড়ি আছে না? সেটা বিক্রি করে টাকা দাও। করিম মিয়া কেঁদে বলল, ভাই, ওটাই আমাদের একমাত্র আশ্রয়। ওটা বিক্রি করলে আমরা রাস্তায় চলে যাব। কিন্তু আব্দুল রহমান ও সালিমের হৃদয়ে তখন কোনো দয়া ছিল না। অর্থের লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তারা করিম মিয়াকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল। এই ঘটনার পর আব্দুল রহমানের মনে প্রথমবারের মতো গুরুতর সংশয় জাগল। রাতে বিছানায় শুয়ে সে ভাবতে লাগল, আমি কি করে এত নিষ্ঠুর হয়ে গেলাম? একটা পরিবারকে রাস্তায় এনে দিলাম, কিন্তু সালিম তাকে বুঝিয়ে বলল, ব্যবসায় আবেগ চলে না। আমরা চ্যারিটি করি না। চতুর্থ অধ্যায়, মায়ের অশ্রু। আব্দুল রহমানের মা আয়েশা বেগম ছেলের পরিবর্তন বুঝতে পারছিলেন। তিনি দেখতেন ছেলে এখন নামাজ পড়ে না, ঘরে এসে ক্লান্ত ও বিরক্ত থাকে। অনেক অচেনা লোকজন আসে তাদের বাড়িতে। টাকা পয়সার কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের আচরণে একটা পরিবর্তন। একদিন তিনি আব্দুল রহমানকে ডেকে বললেন, বাবা, তুমি এখন কি কাজ কর? আব্দুল রহমান এড়িয়ে বলল, ব্যবসা মা। যেমনটা আব্বা করতেন।
কিন্তু তোমার আব্বা কখনো এরকম করতেন না। তুমি নামাজ পড় না কেন? আব্দুল রহমান বিরক্তি প্রকাশ করে বলল, মা, এখন আমার অনেক কাজ। নামাজের জন্য সময় পাই না আগে। আয়েশা বেগম কেঁদে বললেন, বাবা, টাকার চেয়ে বড় জিনিস হল ঈমান। তোমার আচরণ দেখে আমার খুব ভয় লাগে গি। কিন্তু আব্দুল রহমান তার মায়ের কথায় কান দিল না। সে এখন এত টাকা আয় করছে যে তার মনে হতো সে সবকিছু কিনতে পারে। কিন্তু শান্তি কিনতে পারছিল না। একদিন রাতে তার ছোট বোন ফাতেমা তার রুমে এল। সে বলল, ভাইজা, আমি একটা স্বপ্ন দেখেছি গু। কি স্বপ্ন? দেখেছি আব্বা খুব কাঁদছেন। বলছেন তার ছেলে পথ হারিয়ে ফেলেছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, ভাইজা, আব্বা কি সত্যিই কাঁদছেন? আব্দুল রহমানের হৃদয়ে যেন ছুরি বিঁধল। কিন্তু সে নিজেকে কঠিন করে রাখল। বলল, এসব কুসংস্কার। স্বপ্নের কোনো মানে হয় না গে। কিন্তু সেই রাতে তার একটুও ঘুম হল না। তার মনে বারবার বাজতে লাগল বাবার কথা, মায়ের কথা, আর সেই করিম মিয়ার কান্নার কথা। পঞ্চম অধ্যায়, আরও গভীরে। সময় যেতে লাগল। আব্দুল রহমান এখন শুধু সুদি কারবারেই সীমাবদ্ধ নেই। সে জুয়া খেলায়ও জড়িয়ে পড়েছে। সালিমের সাথে এখন সে রাতের পর রাত জুয়া খেলে। কখনো জিতে, কখনো হারে। কিন্তু জুয়ার নেশা তাকে পেয়ে বসেছে। একদিন সে জুয়ায় 2 লক্ষ টাকা হারিয়ে ফেল। বাড়িতে এসে দেখল মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ডাক্তার দেখিয়ে জানতে পারল হার্টের সমস্যা। অপারেশন করাতে হবে। আব্দুল রহমান হিসাব করে দেখল তার কাছে অপারেশনের টাকা নেই। গতকাল জুয়ায় হেরে গেছে। এখন কি করবে? সালিম তাকে পরামর্শ দিল, আরও কিছু গরিব লোক খুঁজে বের কর। তাদের কাছে চড়া সুদে টাকা ধার দে। তাহলেই হয়ে যাবে গু। কিন্তু এবার আব্দুল রহমানের মনে অন্যরকম চিন্তা এল। সে জানে এই পথ ভুল। কিন্তু মায়ের অপারেশনের জন্য তার টাকা দরকার। এই দ্বিধাদ্বন্দ্বে সে রাতের পর রাত জেগে থাকত। একদিন সে তার পুরাতন বন্ধু হাসান আলীর কাছে গেল। হাসান আলী ছিল খুবই ধার্মিক। নিয়মিত মসজিদে যেত, কুরআন হাদিসের চর্চা করত। আব্দুল রহমান হাসান আলীর কাছে তার সমস্যার কথা বলল। অবশ্য সুদি কারবারের কথা লুকিয়ে রাখল। শুধু বলল টাকার অভাবের কথা। হাসান আলী বলল, ভাই, কিছু মনে করো না। তোমার আচরণে কিছুটা পরিবর্তন দেখছি। তুমি কি ঠিক আছো? আব্দুল রহমান ক্ষিপ্ত হয়ে বলল, আমি একদম ঠিক আছি। তুমি আমার বিষয়ে নাক গলিও না গে। হাসান আলী শান্তভাবে বলল, আমি শুধু চাই তুমি সঠিক পথে থাক। আল্লাহর উপর ভরসা রাখ। তিনি সব সমস্যার সমাধান করবেন গু। ষষ্ঠ অধ্যায়, পতনের শেষ সীমা। আব্দুল রহমানের মায়ের অবস্থা আরও খারাপ হল। ডাক্তার বলল, অবিলম্বে অপারেশন করাতে হবে, নইলে বিপদ হতে পারে। আব্দুল রহমান আরও মরিয়া হয়ে উঠল। সে এখন আরও নিষ্ঠুর উপায়ে টাকা আদায় করতে শুরু করল। যারা সময়মতো টাকা দিতে পারত না, তাদের উপর চাপ প্রয়োগ করত। কখনো কখনো সালিমের সাথে মিলে তাদের হুমকি দিত। একদিন তাদের কাছে এল আকরাম নামে একজন। তার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। সে 3 লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান বলল, ঠিক আছে। কিন্তু মাসে 15,000 সুদ। আর 3 মাসে সব শোধ করতে হবে। আকরাম কিছুটা চিন্তিত হয়ে বলল, ভাই, এত চড়া সুদ? নিতে চান নিন, নইলে জানগু। আকরাম রাজি হল। কিন্তু 3 মাস পর সে শুধু সুদের টাকাই দিতে পারল, মূল টাকা নয়। আব্দুল রহমান ও সালিম তাকে বলল, এখন তাকে আরও চড়া হারে সুদ দিতে হবে। এখন মাসে 25,000 টাকা সুদ দিতে হবে। সালিম বলল। আকরাম কাকুতিমিনতি করল, ভাই, আমার সাধ্য নেই। আমি দিন মজুর। দিনে 2 টাকার বেশি আয় হয় না গে। কিন্তু তারা শুনল না। উল্টো হুমকি দিল, টাকা না দিলে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেবগু। আকরাম কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্য দেখে আব্দুল রহমানের হৃদয়ে একটু নড়াচড়া হল, কিন্তু সালিম তাকে শক্ত করে রাখল। সেই রাতে আব্দুল রহমান বাড়ি ফিরে দেখল তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল, অবস্থা সংকটজনক। এখনই অপারেশন করতে হবে। হাসপাতালের বিলটা দেখে আব্দুল রহমান হতবাক। 5 লক্ষ টাকা। তার কাছে এত টাকা নেই। জুয়ায় হেরে এবং অন্যান্য খরচে তার সব টাকা শেষ। সপ্তম অধ্যায়, চরম পতন। আব্দুল রহমান এখন সম্পূর্ণ মরিয়া। মায়ের জীবন বাঁচাতে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। এই অবস্থায় সালিম তাকে একটা প্রস্তাব দিল। শোন, আমি একটা কাজের কথা বলি।
খুব ভালো টাকা আছে, সালিম চুপি চুপি বলল। কি কাজ? ড্রাগস সাপ্লাই। ও সালিমের চোখ চকচক করে উঠল। একবারের কাজে 10 লক্ষ টাকা পাবি। আব্দুল রহমান শিউরে উঠল। পাগল হয়েছিস? এটা তো অবৈধ। ধরা পড়লে জেল হবে। জেল? আরে ভাই, আমাদের পুলিশের সাথে যোগাযোগ আছে। কিছু হবে না। সালিম তাকে ভুলাতে চাইল। আব্দুল রহমান দোটানা পড়ে গেল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে এই মহাপাপ। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা তার বিবেককে পরাস্ত করে দিল। ঠিক আছে, কিন্তু শুধু একবার সে রাজি হয়ে গেল। পরের দিন সালিমের সাথে সে ড্রাগস সাপ্লাইয়ের কাজে নামল। তাদের কাজ ছিল এক জায়গা থেকে ড্রাগস নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। প্রথমবার কাজটা সফল হল। আব্দুল রহমান 10 লক্ষ টাকা পেল। সে দৌড়ে হাসপাতালে গিয়ে মায়ের অপারেশনের জন্য টাকা জমা দিল। অপারেশন হল। মা বেঁচে গেলেন। কিন্তু আব্দুল রহমানের মনে কোনো শান্তি নেই। সে জানে এই টাকা হারাম। এই টাকায় মায়ের চিকিৎসা হয়েছে। একদিন মা জ্ঞান ফিরে পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত টাকা কোথা থেকে এনেছিস? আব্দুল রহমান মিথ্যা বলল, ব্যবসা থেকে, মা গি। কিন্তু আয়েশা বেগম কিছু একটা বুঝতে পারলেন। তিনি বললেন, বাবা, হারাম টাকায় শরীর ভালো হয় না। আমি চাই না তুমি আমার জন্য কোনো পাপ করগু। আব্দুল রহমানের বুক ফেটে কান্না আসতে চাইল। কিন্তু সে নিজেকে সামলে রাখল। 8ম অধ্যায়, আরও গভীর অন্ধকার। সফল হওয়ার পর আব্দুল রহমান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। এখন সে নিয়মিত ড্রাগস সাপ্লাইয়ের কাজ করতে শুরু করল। সালিমের সাথে তাদের এক বড় নেটওয়ার্ক গড়ে উঠল। অর্থের প্রবাহ এখন অবিরাম। আব্দুল রহমানের জীবনযাত্রার মান বেড়ে গেল। গাড়ি কিনল, বাড়ি সাজাল, দামি কাপড় কিনল। বাইরে থেকে দেখলে মনে হতো সে খুবই সফল। কিন্তু ভিতরে ভিতরে সে মরে যাচ্ছিল। রাতে ঘুম হতো না। স্বপ্নে দেখত বাবা তার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কখনো স্বপ্নে দেখত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা নেই। একদিন তার কাছে খবর এল যে তাদের সাপ্লাই করা ড্রাগসে একটা যুবক মারা গেছে। মাত্র 20 বছর বয়স ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল। তার মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। এই খবর শুনে আব্দুল রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার দেওয়া ড্রাগসেই সেই ছেলেটা মারা গেছে। একটা মা তার ছেলেকে হারিয়েছে তার কারণে। সালিম অবশ্য এতে খুব একটা বিচলিত হল না। বলল, এসব হয়েই থাকে। আমাদের দোষ নেই। লোকে নিজের ইচ্ছায় খায়। কিন্তু আব্দুল রহমানের বিবেক তাকে কঠিন আঘাত করল। সে বুঝতে পারল সে কতটা পাপের গভীরে ডুবে গেছে। 9ম অধ্যায়, প্রথম সতর্কবাণী। সেই রাতে আব্দুল রহমান ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই মৃত যুবকের মায়ের কান্নার কথা ভেসে উঠতে লাগল। সে উঠে পড়ল এবং বাইরে বারান্দায় এসে দাঁড়াল। রাতের নীরবতায় হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। কেমন করে বাবা তাকে নামাজ শেখাতেন, মায়ের সাথে কুরআন পড়তেন। সেই শান্তিমা জীবন। আর এখন সে একটা অপরাধী। পরের দিন সকালে ফজরের আজান হল। বহুদিন পর আব্দুল রহমান আজানের শব্দ শুনতে পেল। আজানের মধুর সুরে তার মন কেমন করে উঠল। একটা অদ্ভুত টান অনুভব করল মসজিদের দিকে। কিন্তু সে ভাবল, আমার মতো পাপী মসজিদে যাওয়ার যোগ্য নই গে। তার মা তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তিনি লক্ষ্য করলেন ছেলে আজকাল খুবই চিন্তিত থাকে। একদিন তিনি তাকে বললেন, বাবা, তোমায় দেখতে খুব অশান্ত লাগে। কি হয়েছে? আব্দুল রহমান বলল, কিছু না মা, শুধু ব্যবসার চিন্তা। বাবা, তুমি একটা কাজ কর, রোজ ফজরের নামাজ পড়, দেখবে মন ভালো হয়ে যাবে। আব্দুল রহমান তার মায়ের কথায় কিছুটা নরম হল। সে ভাবল, হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি। পরের দিন সে ফজরের সময় ঘুম থেকে উঠে ওযু করল। অনেকদিন পর। তারপর নামাজের জায়গায় দাঁড়াল। কিন্তু নামাজ শুরু করতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। তার মনে হল আল্লাহ তাআলা হয়তো তার নামাজ কবুল করবেন না। তবুও সে নামাজ পড়ল। নামাজের শেষে দোয়া করার সময় তার চোখে জল এসে গেল। কিন্তু তখনও সে সম্পূর্ণভাবে তওবা করার মানসিকতা তৈরি করতে পারেনি। 10ম অধ্যায়, গভীর সংকট। আব্দুল রহমান এখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। একদিকে তার বিবেক তাকে বলছিল এই পথ ছেড়ে দিতে, অন্যদিকে অর্থের প্রয়োজন ও সালিমের চাপ। একদিন তাদের একটা বড় চালান নিয়ে যেতে হবে।
সালিম বলল, এবারের মাল খুবই দামি। পুলিশের চোখ এড়িয়ে নিয়ে যেতে হবে। এবার যদি ধরা পড়ি? আব্দুল রহমান জিজ্ঞেস করল। ধরা পড়বি না। আমার সব ব্যবস্থা আছে, সালিম আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু সেদিন সবকিছু ভুল হয়ে গেল। তাদের তথ্য অনুযায়ী পুলিশের চেকপোস্ট এক জায়গায় থাকার কথা, কিন্তু হঠাৎ অন্য জায়গায় পুলিশ এসে গেল। তারা ধরা পড়ে গেল। আব্দুল রহমানকে গ্রেফতার করা হল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হল। সেখানে সে বুঝতে পারল সালিমের সব কথা মিথ্যা ছিল। পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই। এটা ছিল সালিমের বানানো গল্প। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারল আব্দুল রহমান এই প্রথম ধরা পড়েছে, কিন্তু অনেক দিন ধরে এই কাজে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ উঠল ড্রাগস সাপ্লাই, অবৈধ সুদি কারবার ও অন্যান্য অপরাধের। জেলে যাওয়ার সময় আব্দুল রহমানের মনে পড়ল তার মা, ছোট বোন। তারা এই খবর পেলে কি অবস্থা হবে? একাদশ অধ্যায়, জেলের অন্ধকারে। জেলখানার ছোট্ট কক্ষে বসে আব্দুল রহমান তার জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করতে লাগল। এখানে এসে তার প্রথমবারের মতো সময় পেল নিজের কাছে ফিরে আসার। জেলে তার সাথে ছিল আরও অনেক কয়েদি। তাদের মধ্যে একজন ছিল হাজী সাহেব। হাজী সাহেব একটা রাজনৈতিক মামলায় জেলে এসেছিলেন। তিনি খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ ছিলেন। হাজী সাহেব আব্দুল রহমানের দিকে একদিন বললেন, বাবা, তুমি খুব কষ্ট পাচ্ছ মনে হয় গিয়ে। আব্দুল রহমান প্রথমে কিছু বলতে চাইল না। কিন্তু হাজী সাহেবের আন্তরিকতা দেখে সে খুলে বলল তার সব কথা। কিভাবে সে পাপের পথে হেঁটেছে, কিভাবে একটার পর একটা অন্যায় করেছে। হাজী সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, আল্লাহ তাআলার রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে মাফ হবে না গি। কিন্তু হাজী সাহেব, আমি তো অনেক বড় পাপ করেছি। একটা ছেলে মারা গেছে আমার দেওয়া ড্রাগসে। আমি কত পরিবার ধ্বংস করেছি। আল্লাহ তাআলা বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কুরআনের এই আয়াত তোমার জন্য গু। আব্দুল রহমানের চোখে জল এসে গেল। হাজী সাহেব আরও বললেন, কিন্তু তওবা হতে হবে সত্যিকারের মন থেকে। আর আগামীতে আর কখনো এই পাপ করবে না, এই প্রতিজ্ঞা করতে হবে গু। সেই রাতে আব্দুল রহমান অনেক দিন পর সত্যিকারের নামাজ পড়ল। তার মন থেকে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। দ্বাদশ অধ্যায়, তওবার শুরু। পরের দিন থেকে আব্দুল রহমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। হাজী সাহেবের কাছে কুরআন শিখতে লাগল। জেলের মধ্যেই সে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করল। হাজী সাহেব তাকে বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াত শোনাতেন। একদিন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তওবাকারী পাপীর মতো সেই ব্যক্তি যার কোনো পাপই নেই গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কিন্তু আমি যে ক্ষতি করেছি সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমাকে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের সাথে অন্যায় করেছ তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটাও তওবার অংশও। আব্দুল রহমান সিদ্ধান্ত নিল, জেল থেকে বের হলে সে যাদের সাথে অন্যায় করেছে তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। জেলে থাকাকালীন সে একটা চিঠি লিখল তার মা ও বোনের কাছে। চিঠিতে সে লিখল, প্রিয় মা, আমি জানি আমার এই অবস্থায় তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল পথে হেঁটেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে আমি পরিবর্তন হয়েছি। জেল থেকে বের হলে আমি নতুন মানুষ হয়ে তোমাদের কাছে ফিরব। আমার জন্য দোয়া করো মা গু। এই চিঠি পাওয়ার পর তার মা ও বোন কেঁদে ভেসে গেল। কিন্তু তাদের মনে একটা আশার আলো জ্বলে উঠল। ত্রয়োদশ অধ্যায়, জেলে সংস্কার। জেলে থাকাকালীন আব্দুল রহমান শুধু নিজে পরিবর্তন হয়নি, অন্যদেরও পরিবর্তনে সাহায্য করেছে। হাজী সাহেবের সাহায্যে সে অন্য কয়েদিদের মধ্যেও ইসলামের দাওয়াত দিতে শুরু করল। জেলে একজন কয়েদি ছিল নাসির। সে চুরি ডাকাতির মামলায় জেলে এসেছিল। প্রথমে সে খুবই রাগী ও উগ্র স্বভাবের ছিল। কিন্তু আব্দুল রহমানের সাথে কথাবার্তা বলে তার মনে পরিবর্তন এল। একদিন নাসির আব্দুল রহমানকে বলল, ভাই, আমিও নামাজ শিখতে চাই। আব্দুল রহমান তাকে নামাজ শেখাল। ধীরে ধীরে নাসিরও নিয়মিত নামাজ পড়তে শুরু করল। এভাবে জেলের অনেক কয়েদি আব্দুল রহমানের প্রভাবে ইসলামের দিকে ফিরে এল। জেলারও এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি দেখলেন যেসব কয়েদি আব্দুল রহমানের সাথে থাকে তারা অনেক শান্ত ও ভদ্র হয়ে গেছে।
হাজী সাহেব আব্দুল রহমানকে বললেন, দেখ বাবা, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কত ভালো কাজ করাচ্ছেন। তোমার পাপের কারণে তুমি এখানে এসেছিলে, কিন্তু এখন তুমি অনেকের হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছ। আব্দুল রহমান বুঝতে পারল যে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরিস্থিতিতে রেখে আসলে তাকে পরিশুদ্ধ করছেন। জেল তার জন্য শাস্তি নয়, বরং পরিশুদ্ধির স্থান। 14 অধ্যায়, মুক্তির দিন। 1.5 বছর পর আব্দুল রহমানের জামিন হল। ভালো আচরণের জন্য তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। জেল থেকে বের হওয়ার দিন তার মা ও বোন তাকে নিতে এল। মা তাকে দেখে চোখের জলে বুক ভাসাল। কিন্তু এবারের কান্না ছিল আনন্দের। তিনি দেখতে পেলেন ছেলের চেহারায় এক অন্যরকম নূর, চোখে মুখে শান্তি। যে ছেলে জেলে যাওয়ার আগে অশান্ত ও বিক্ষুব্ধ ছিল, সে এখন একেবারে পরিবর্তিত। গাড়িতে বাড়ি ফেরার পথে আব্দুল রহমান তার মাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অনেক ভুল করেছি। আয়েশা বেগম বললেন, বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। এখন নতুন জীবন শুরু করগু। বাড়িতে পৌঁছে আব্দুল রহমান প্রথমে অজু করে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। তারপর দীর্ঘ সময় দোয়া করল। ছোট বোন ফাতেমা এসে বলল, ভাইজা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। এখন তোমাকে দেখতে খুব ভাল লাগছে গু। আব্দুল রহমান বোনকে জড়িয়ে ধরে বলল, ফাতেমা, তোমার ভাই আগের মতো নেই। এখন সে একজন নতুন মানুষ গু। 50 অধ্যায়, ক্ষতিপূরণের যাত্রা। জেল থেকে ফিরে আব্দুল রহমান প্রথম কাজ হিসেবে ঠিক করল যাদের সাথে অন্যায় করেছে তাদের খোঁজ করবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। প্রথমেই সে খোঁজ নিল সেই করিম মিয়ার, যার বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিল। খোঁজ নিয়ে জানতে পারল করিম মিয়া এখন একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। অনেক কষ্টে দিন কাটায়। আব্দুল রহমান তার কাছে গেল। করিম মিয়া তাকে দেখে প্রথমে ভয় পেল। ভাবল হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে। আব্দুল রহমান বলল, চাচা, আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। করিম মিয়া অবাক হয়ে বলল, কি বলছো বাবা? আমি আপনাকে বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিলাম। এটা ছিল চরম অন্যায়। আল্লাহর কাছে তওবা করেছি। এখন আপনার কাছে ক্ষমা চাই। আব্দুল রহমান করিম মিয়ার পায়ে হাত রাখল। করিম মিয়ার চোখে জল এসে গেল। বলল, বাবা, তুমি ক্ষমা চাইছ? আমি তো ভেবেছিলাম তুমি শুধু টাকার লোভী গো। চাচা, আমি এখন অন্য মানুষ। আপনার ক্ষতিপূরণ দিতে চাই। আব্দুল রহমান একটা খাম বের করল। এখানে 5 লক্ষ টাকা আছে। আপনি একটা ছোট বাড়ি কিনতে পারবেন গু। করিম মিয়া হতবাক। বলল, এত টাকা কোথা থেকে এনেছ? আমার মায়ের গহনা বিক্রি করেছি। উনি খুশি মনে দিয়েছেন যখন জেনেছেন আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে চাই গিয়ে। করিম মিয়া কাঁদতে কাঁদতে আব্দুল রহমানকে দোয়া করল। বলল, আল্লাহ তোমায় নেক হায়াত দিন গু। 16 অধ্যায়, আরও ক্ষতিপূরণ। এরপর আব্দুল রহমান খোঁজ করল আকরাম সাহেবের, যার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে পরে চড়া সুদ দিতে বাধ্য করেছিল। জানতে পারল আকরাম সাহেবের অবস্থা এখনও খারাপ। সুদের টাকা শোধ করতে গিয়ে অনেক কষ্টে আছেন। আব্দুল রহমান তার কাছে গেল। আকরাম সাহেব তাকে দেখে বলল, আরে তুমি? শুনেছি জেল হয়েছিল। জি চাচা। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল রহমান তাকেও পুরো ঘটনা বলল। তার অনুতাপের কথা বলল। তারপর বলল, চাচা, আপনি যে সুদের টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দিতে চাই, এবং অতিরিক্ত আরও কিছু সাহায্যও। আকরাম সাহেব অভিভূত হয়ে গেল। বলল, বাবা, আল্লাহ তোমার মন পরিবর্তন করে দিয়েছেন গু। চাচা, আপনি আমার জন্য দোয়া করুন। আমি যেন আর কখনো কারো ক্ষতি না করি। এভাবে আব্দুল রহমান তার সব ক্ষতিগ্রস্তদের কাছে গেল। সবার কাছে ক্ষমা চাইল। যাদের যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করল। এই কাজ করতে গিয়ে তার কাছে আর কোনো টাকা রইল না। কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন একটা বিরাট বোঝা নেমে গেছে কাঁধ থেকে। 17 অধ্যায়, নতুন জীবনের শুরু। এখন আব্দুল রহমানের সামনে সমস্যা হল জীবিকার। তার কাছে কোনো টাকা নেই, কোনো ব্যবসা নেই। কিন্তু সে ঠিক করল যেভাবেই হোক সৎ পথে রোজগার করবে। সে ঠিক করল ছোট থেকে শুরু করবে। প্রথমে রিক্সা চালানোর কথা ভাবল। কিন্তু রিক্সা কেনার টাকাও নেই। এ সময় তার পুরাতন বন্ধু হাসান আলী তার কাছে এল। হাসান আলী শুনেছিল আব্দুল রহমান পরী। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার,
আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন।
সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকা ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে গু। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গু। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো উ। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে।
একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন, মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ। তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 30 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা।
চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? ৫০ টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর! এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। ৩ তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে ৩য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম, আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। ২টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের ২টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা ৬টায় করিম মামা ফিরলেন।
50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে।
বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে।
সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। ৬ মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে ৩ ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন।
কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গু। শুক্রবার। তোমার বাবা সামলাবে গু। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা, কিন্তু সুন্দর।
অষ্টম অধ্যায়, নতুন পথ। ৩ মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত।
রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে ঘি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিন, কোমল পানীয় কিন। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল।
স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব